আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা তো মনে থাকবে মুখ্যমন্ত্রী কিন্তু এটা বলেছেন, অমিত শাহ দুষ্টু লোক, নরেন্দ্র মোদী খুব ভালো লোক। আইপ্যাক ডিডি মামলায় হঠাৎ ব্রেক, কপিল সিব্বল অসুস্থ, তাই শুনানি স্থগিত। কিন্তু প্রশ্ন উঠছে, অন্য কোনো বড় আইনজীবী কি ছিলেন না, নাকি এটা সময় নেওয়ার খেলা? এর মাঝেই আরো বড় অভিযোগ, বিজেপি আর তৃণমূলের মধ্যে চুপি চুপি সেটিং চলছে। সংসদে টিএমসির কংগ্রেসকে নো কনফিডেন্স মোশনে সমর্থন না করাটা কি সেই ইঙ্গিত? আদালত থেকে দিল্লির রাজনীতি, সব প্রশ্নে সরাসরি আক্রমণ শানালেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। আইপ্যাক কেসে লাস্ট হিয়ারিং এ কপিল সিব্বল অসুস্থ হয়ে পড়ে, হিয়ারিং পিছিয়ে যায়। কপিল সিব্বল অসুস্থ হয়ে পড়াতে মমতা ব্যানার্জির কাছে তো আরো অনেক নামি দামি লয়ার আছে, অভিষেক মানু সিংভি আছে, অন্য কাউকে দিয়ে হিয়ারিং কেন করালেন? দেখুন, এটা যদি মানে ইন ট্রু সেন্স একজন আইনজীবীকে আপনি যদি রাখেন আপনার হয়ে সওয়াল করার জন্য, এবার শেষ মুহূর্তে যদি সেই আইনজীবী অসুস্থ হয়ে পড়ে, এরকমভাবে আইনজীবী চেঞ্জ করা যায় না বলবো না, নর্মালি করে না, কারণ আপনি একজন আইনজীবীর উপর ভরসা রেখেছেন, তিনি পার্সোনাল গ্রাউন্ডে অসুস্থ হয়ে গেছেন, তাই জন্য আমি তাকে চেঞ্জ করে দিলাম। নর্মালি এটা হয় না। তবে এইখানে যেটা আপনি বলছেন, দেখুন এখানে একটা জিনিস বুঝতে হবে, একটা ঘটনা দিয়ে শুধুমাত্র এটা একটা আইসোলেশনে বিচার করলে হবে না। আপনি দেখবেন যে কোনো মামলা, আপনি যদি নিয়োগ দুর্নীতি দেখেন, আপনি যদি আরজি কর দেখেন, আপনি যদি ডিএ মামলা দেখেন, যে কোনো মামলায় সুপ্রিম কোর্টে হোক কি হাইকোর্টে হোক, যদি দেখা যায় যে রাজ্য সরকার বিপাকে পড়তে চলেছে বা রাজ্য সরকার অসুবিধায় পড়তে চলেছে, তখনই বিভিন্ন মানে কারণ দেখিয়ে মামলাকে ডিলে করানো হয়, মামলার পেছনো হয়। সেটা কোনো সময় আইনজীবী অসুস্থ, কোনো সময় এই অসুস্থ, কোনো সময় ফাইল পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, এত ঘটনা ঘটেছে। তাই একটা সন্দেহ জাগছে যে এটা কি কোনো মামলা ডিলে করার কোনো কারণ, না সত্যি সত্যি উনি অসুস্থ। প্রথম ডেটে দেখা গেল যে উনি অসুস্থ, প্রথম ডেট পড়েছে, টাইম নিয়েছে, বা পরের ডেটেও যদি এরকম হতে থাকে, তখন স্বাভাবিক প্রশ্ন উঠবে যে কেন অন্য আইনজীবীর ব্যবস্থা করা হলো না। এই আইপ্যাকের ইডির কেসে কোথাও না কোথাও কি সরকারের দিক থেকে একটু পলায়নী মনোবৃত্ত দেখা যাচ্ছে? কারণ আগের বারও ওরা কেস হিয়ারিং এর আগে, ফাইল করার আগে তাড়াহুড়ো করে একটা হলফনামা জমা দিল, ইডি তখন 7 দিন সময় নিল ওটা পড়ে জবাব দেওয়ার জন্য। এইবারও কেসে দেখা গেল হঠাৎ করে কপিল সিব্বল অসুস্থ হয়ে পড়লো। কোথাও না কোথাও একটা ভীতি বা কোথাও না কোথাও একটা পলায়নী দেখুন, প্রথম কথা বলবো, রাজ্য সরকার এখানে যেটা করেছে বা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে, সেটা ভয় পাওয়ারই মতনই কাজ করেছেন। কারণ উনি একটা তদন্তে হস্তক্ষেপ করেছেন, এবং তদন্তে হস্তক্ষেপ করার সময় রাজ্য প্রশাসন ওনাকে সাহায্য করেছে। রাজ্যের কাজ হলো আইন শৃঙ্খলা বজায় রাখা, এবং মুখ্যমন্ত্রীও আইনের ঊর্ধ্বে না। মুখ্যমন্ত্রীও যদি কোনো বেআইনি কাজ করে, সেটাকে আটকানো হলো রাজ্যের পুলিশের, রাজ্য প্রশাসনের নৈতিক দায়িত্ব। তারা শপথ নিয়েছে যে তারা রাজ্যে আইন শৃঙ্খলা। আজকে যদি কোনো পুলিশের সামনে মুখ্যমন্ত্রী, যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বা যেই হোক, সে কোনো মন্ত্রী হোক, যেই হোক, যদি কেউ খুন করে, তাহলে কি বলবে যেহেতু মুখ্যমন্ত্রী খুন করেছে আমরা কিছু করতে পারবো না? তো তাহলে যখন মুখ্যমন্ত্রী, এটা তদন্ত চলছে, সেখানে গিয়ে তদন্তে হস্তক্ষেপ করে তদন্তের মাঝখান থেকে ফাইল বার করে নিয়ে চলে আসছে, সেখানেই তো বাধা দেওয়া উচিত ছিল। উল্টে বাধা না দিয়ে তারা মুখ্যমন্ত্রীকে সেই কাজ করতে সাহায্য করেছে। তার মানে তারাও কিন্তু ওই যে এভিডেন্স চুরি যদি বলি, তার পার্ট হয়ে গেল এই রাজ্য প্রশাসন। এবার এখানে অন্য দিক থেকে আরেকটাও প্রশ্ন আসবে, এইটা করতে ইডি পারমিশন দিল কেন? আজকে ইডি তো বলতে পারে না যে আমার সিআরপিএফ ছিল না। আমরা মিডিয়াতে কোথাও দেখিনি যে যখন ফাইল নিয়ে বেরিয়ে আসছিল মমতা বন্দ্যোপাধ্যায় বা যেই হোক, একটাও উনি বাধাপ্রাপ্ত হয়েছে। তার মানে ইডি ওনাকে করতে দিয়েছে। এবং আমি যা শুনেছি, সরকার হয়তো হলফনামা এটাই লিখেছে যে ইডি অ্যালাউ করেছে ওই ডকুমেন্টস নিয়ে আসার জন্য, তাই জন্য এটা নিয়ে এসছে। এই কেসটার সাথে সাথে রাজীব কুমারকে বরখাস্ত করে দেওয়া হয়।
এবং আমি এটা ঠিক উনি তো রিটায়ার করে গেছেন, রিটায়ার করা বরখাস্ত হয়, করেছে। হ্যাঁ রিটায়ার সরি রাজীব কুমার রিটায়ার করেন এবং এটাও শোনা যাচ্ছে যে উনি দেশে আর নেই, উনি বিদেশে চলে গেছেন। কথা হচ্ছে ওনাকে যদি কোর্ট সামন করে আইনতভাবে কি ওনাকে উপস্থিত থাকতেই হবে? 100 বার আসতে হবে ওনাকে এগেনস্টে। যদি কোর্ট নোটিশ করে ওনাকে হাজির থাকতে হবে, কোর্টে উপস্থিত হতে হবে, না হলে ওনার এগেনস্টে ওয়ারেন্টও ইস্যু হতে পারে যদি উনি উপস্থিত না হন। তদন্তকারী কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ এড়াতে রাজীব কুমার কি দেশ ছেড়েছেন বলে এরকম আপনার মনে হয়? দেখুন, সেটা আমি বলতে পারবো না আদৌ রাজীব কুমার দেশ ছেড়েছেন না কোথায় আছেন কি করছেন আমি বলতে পারবো না। তবে এটা বলতে পারি, তদন্তের স্বার্থে যদি রাজীব কুমারকে তদন্ত সংস্থা ডেকে পাঠায় বা কোর্ট ডেকে পাঠায়, ওনাকে আসতে হবে। রিসেন্টলি ওম বিড়লা আনপার্লামেন্টারি বিহেভিয়ারের জন্য কংগ্রেসের 4টে এমপিকে বরখাস্ত করে। সেখানে রাহুল গান্ধী 118খানা এমপি নিয়ে নো কনফিডেন্স মোশন আনার চেষ্টা করে ওম বিড়লার এগেনস্টে এবং টিএমসি সাপোর্ট চায়। টিএমসি সাপোর্ট দেয় না। এটা কি কোথাও টিএমসি বিজেপি কি ব্যাকডোর সাইলেন্ট সাপোর্ট দিচ্ছে? প্রথম কথা, এটাতে একটা জিনিস প্রমাণ হলো যে এই যে সেটিং তথ্য, এটা আজকে প্রমাণিত যে টিএমসি আর বিজেপির মধ্যে সেটিং আছে। এবং এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য এবং তাৎপর্যপূর্ণ, কারণ আপনাকে দেখতে হবে আর মাস দুয়েক পরে বা 1 মাস পরে হয়তো নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে। তার আগে এরকম ইডির একটা মামলা চলছে যেখানে মুখ্যমন্ত্রী একটা অভিযুক্ত, অন্যতম অভিযুক্ত, আরো বিভিন্ন তদন্ত চলছে। সেখানে এই বার্তাটা দিল, দেখো আমরা কিন্তু তোমার স্পিকারের এগেনস্টে নো কনফিডেন্স মোশনে গেলাম না, তুমিও আমাদেরকে দেখো, সামনে ইলেকশন। এটা কিন্তু মানে যথেষ্টই তাৎপর্যপূর্ণ একটা বার্তা যে আমি কিন্তু তোমার সঙ্গে আছি। এবং খুব স্বাভাবিকভাবেই কারণেই মমতা ব্যানার্জিকে সাধে আরএসএস বলেনি যে আরএসএস এর দুর্গা, ভারতের দুর্গা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আইনি কৌশল আর রাজনৈতিক সমীকরণ কি কোথাও গিয়ে একসুতোই বাঁধা, নাকি সবটাই নিছক কাকতালীয়? সেটাই এখন মূল প্রশ্ন। আপনি কি এটা সেটিং তো আছে নিশ্চয়ই, কিন্তু নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জির সাথে 1-to-1ও একটা সমঝোতা আছে, সেটা বলে আপনার মনে হয়? দেখুন, আমি এটা দেখেছি যে যখনই রাজীব কুমারকে ধরতে সিবিআই চলে এসেছিল, মমতা ব্যানার্জি হুট করে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গেছিল। যখনই কোনো প্রবলেমে পড়ে তখনই গিয়ে নরেন্দ্র মোদীর কাছে চলে যায়। এটা দেখে না, একটা খুব জনপ্রিয় ওয়েব সিরিজ বেরিয়েছিল। ওয়েব সিরিজের নাম সম্ভবত হলো স্পেশাল অপারেশন। ওখানে দেখা গিয়েছিল যে একটা গল্প এটা দেখিয়েছিল যে যখনই একজন মানে একটা টেররিস্ট বলছে, যখনই কোনো ঝামেলায় বোঝে, সে বলছে ওই তো আমি এটা কিছু করছি না, আমাকে একলাখ খান বলেছে। সেরকমই এইখানে মমতা ব্যানার্জি যখনই কোনো সম্বন্ধে বলো না, আমি নরেন্দ্র মোদীর কাছে চলে যাচ্ছি, নরেন্দ্র মোদী এ করে দেখাচ্ছে, লোককে দেখাচ্ছে আমি কোনো প্রশাসনিক কাজে। কিন্তু প্রশাসনিক কাজে গেলে তাকে একটা ফাইল নিয়ে যেতে হবে, তাকে প্রেস ব্রিফ করতে হবে যে আমি নরেন্দ্র মোদীর কাছে এই আবেদন নিয়ে গেছি, উনি আমাকে এই বলেছেন। আজ অব্দি কিন্তু আমরা সেসব কিছু দেখিনি। এটাই হলো বিষয়। এবার যদি সেটিং এর কথা মাথায় এবং আরেকটা কথা বলে দিচ্ছি, আপনাদের তো মনে থাকবে মুখ্যমন্ত্রী কিন্তু এটা বলেছেন, অমিত শাহ দুষ্টু লোক, নরেন্দ্র মোদী খুব ভালো লোক। এই সেটিং এর কথা যদি মাথায় রাখা হয় তাহলে সেই কারণে ইডি ইসি রোলগুলো আমরা কিভাবে দেখব? ইডি এবং ইসি দুজনেই আজকের দিনে কিন্তু বাংলাকে জাঁকড়ে ধরেছে, নিশ্চয়ই সঠিক কারণেই, কিন্তু তাহলে সেটিংটা কাজে আসছে না। ইডি বা ইসির কাজ বাংলাকে জাঁকড়ে ধরে না। ইডি বা ইসির কাজ হলো, ইডির কাজ হলো যে অপরাধ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তৃণমূলের একের অধিক নেতা, অনেক নেতা নেত্রীরা যদি অপরাধ করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যেটা আমরা নিয়োগ দুর্নীতিতে দেখেছি কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। কয়লাতে দেখেছি কোনো ব্যবস্থা নেয়নি, সিবিআইও কোনো নেয়নি। এবার এইখানে প্রশ্ন, সারদাতে নেয়নি, নারদাতে নেয়নি। এই যে ইডি মাঝে মাঝে ইলেকশনের আগে একটু মানে তৎপর হয়ে ওঠে, সেটা লোককে হয়তো দেখানোর জন্য যে ইডি বলে একটা ব্যাপার আছে, ওয়েস্ট বেঙ্গলে এটা আছে। এটা করা হয় এই জন্য যাতে করে মমতা ব্যানার্জির থেকে আরো কিছু নিয়ে নেওয়া যায়, যে আগের বার এইসব করে 77টা সিট আমরা নিয়েছিলাম, এবার আমাদের 100টা সিট দিন। নাহলে কিন্তু এই একটা নেগোসিয়েশনের জন্য এগুলো ভোটের আগে করা হয়, আর কিছুই না।